আসসালামু আলাইকুম। আজকে আমরা বাঙালি জাতির উৎপত্তি পড়ব। তো বাঙালি জাতির উৎপত্তি বিশ্লেষণ করা আমার উদ্দেশ্য না। আমরা শুধু বাঙালি জাতির উৎপত্তি থেকে ওই অংশটুকুই পড়ব যেটা আমাদের বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা, দেখা যাক। বহুকাল পূর্ব থেকে এই বাংলা অঞ্চলে একটা প্রাচীন জাতি বাস করত, একটা আদিম জাতি বাস করত। নাম ছিল নেগ্রিটো। এরা দেখতে নিগ্রোদের মতো ছিল, মোটামুটি ছোটখাটো চেহারা। সাঁওতাল, চন্ডাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষরা হচ্ছে এই নেগ্রিটো। এখান থেকেই আমাদের বাঙালি জাতির সূচনা। প্রায় 5000 বছর পূর্বে প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি এই অঞ্চলে আসে এবং নেগ্রিটোদের উৎখাত করে। ইন্দোচীন হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে ইন্ডিয়া এবং চীনের সাংস্কৃতিক প্রভাব আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সাংস্কৃতিক ভৌগোলিক অঞ্চল, যেমন ল্যাটিন আমেরিকা। তিনটা দেশকে একত্রে ইন্দোচীন বলা হয়: ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। ইন্দোচীন আন্তর্জাতিক বিষয়গুলিতে বেশি আসে। তো এই ইন্দোচীন থেকে অস্ট্রিকরা এসে নেগ্রিটোদের উৎখাত করলো এবং দুইটা জাতি মিলে সংকরায়ন হলো। অস্ট্রিক জাতির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিষাদ জাতি। আর বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠেছে এই অস্ট্রিক বা নিষাদ থেকে, অর্থাৎ আমাদের দেহে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য বিদ্যমান অস্ট্রিকের। এই অস্ট্রিকরা যখন আসলো তার সমসাময়িক কালে দ্রাবিড় নামে একটা জাতি আসে মেসোপটেমিয়া অঞ্চল থেকে, এবং এই দ্রাবিড় জাতি অস্ট্রিকদের চেয়েও উন্নত ছিল সভ্যতায়। তাই দ্রাবিড় এসে অন্যদের উপর প্রভাব বিস্তার করলো, ফলে তিনটা জাতি মিলে সংকরায়ন হচ্ছে। এর কিছুকাল পরে মঙ্গোলীয় বা ভোটচিনীয়রা এই অঞ্চলে আসে। আমাদের দেশের উপজাতিরা যেমন চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এদের দৈহিক বৈশিষ্ট্য এই মঙ্গোলিয়ান বা ভোটচিনীয়দের মতো। এ কারণে বলা হয় বাংলাদেশের উপজাতিরা মূলত মঙ্গোলয়েড। তো এই চারটা জাতি মিলে এখানে বাস করতেছিল। এরপরে আসলো এখানে আর্যরা আসলো খ্রিস্টপূর্ব 1500 অব্দে। এই আর্যরা এসে এত বেশি আর্যকরণ করলো সবকিছুতে যে আগে থেকে এখানে যারা বাস করতেছিল তারা সবাই মিলে হয়ে গেল অনার্য। যেমন বাঙালিদের মধ্যে যদি একজন ইউরোপিয়ান আসে, আমরা কি বলবো? অবাঙালি। বাঙালি যদি ইউরোপে যায় তাহলে অইউরোপিয়ান। এরকম হচ্ছে আর্যরা এসে এত প্রভাব বিস্তার করলো যে আর্য ছাড়া বাকি সবাই হয়ে গেল অনার্য। এবার এই আর্য এবং অনার্যের সংমিশ্রণ ঘটলো। আর্যরা আসলো মধ্য এশিয়া থেকে, অর্থাৎ পারস্যের ইউরাল বা এটাকে উরালও বলা হয়, উরাল পর্বতের পাদদেশের দক্ষিণে তৃণভূমি অঞ্চল থেকে। এই আর্যরা হচ্ছে যাযাবর জাতি। এরা পশুপালন করত, এরা সনাতন ধর্মের অবলম্বী।
এদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আচ্ছা, তো এই আর্য এবং অনার্যের সংমিশ্রণ হলো খ্রিস্টের জন্মের 1500 বছর পূর্বে, আর এখন খ্রিস্টের জন্মের 2000 বছর পরে। তার মানে মাঝখানে এখানে মোটামুটি 3500 বছর। এই 3500 বছরে আরবি, হাবশি, আফগান, শক, হুন, মোগল, পাঠান, পর্তুগিজ, ইংরেজ সহ আর অসংখ্য জাতি বাংলায় আগমন ঘটে এবং এই সবার সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি। তাই বাঙালি একটি সংকর জাতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলছেন, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক, হুন, দল, পাঠান, মোগল, এক দেহে হলো লীন। অর্থাৎ দুইটা লাইনের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির উৎপত্তি বুঝাই দিয়েছেন। তাহলে বাঙালি জাতির উৎপত্তি হলো, কিন্তু নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি মূলত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীভুক্ত। তো এই নরগোষ্ঠী বুঝাইতে গেলে আরো ঝামেলা হবে, আমাদের এত দরকার নাই। আমাদের হচ্ছে পিলিতে যা আসে, রিটার্নে যা আসে এতটুকুই। লিখিততে যদি আসে বাঙালি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন, এই অংশটুকু হচ্ছে লিখে দিলেই হয়ে গেল বাঙালি জাতি একটি সংকর জাতি। তো এই যে বাংলা, বাংলা শব্দটা আসলে কি করে? আমরা তো একটু আগে বললাম বেদের কথা। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, আর এই বেদ হচ্ছে 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। তো বেদের ভাগ হচ্ছে 4টা। এই 4টার মধ্যে ঋগ্বেদের ঐতরেয়, আরণ্যক নামক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তো যেহেতু প্রায় 3500 বছরের পুরনো এই গ্রন্থটা, কাজেই ধরে নেওয়া হয় যে 3500 বছর আগেও এখানে বঙ্গ নামে একটা অঞ্চল ছিল। তো এই বঙ্গ নামটা আসলে কিভাবে আসছে এগুলা নিয়ে অনেক মতভেদ আছে। যেমন চীনা অং থেকে পরবর্তীতে বঙ্গ হয়েছে, আবার কেউ বলে এক মুনির 3 ছেলে ছিল, হ্যাঁ, অঙ্গ বঙ্গ। তো যাই হোক, আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুধু পড়তে হবে। দেশবাচক বাংলা শব্দটা, এইটা হচ্ছে প্রথম আমরা আবুল ফজলের ব্যাখ্যায় পাই। সম্রাট আকবরের দরবারে 9 জন বিখ্যাত পণ্ডিত ছিল। এই কারণে আকবরের দরবারকে নবরত্ন সভা বলা হতো। আর এই নবরত্ন সভার একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন আবুল ফজল। তো আবুল ফজল সম্রাট আকবরের জীবন কাহিনী নিয়ে ফার্সি ভাষায় যে গ্রন্থটা রচনা করেন সেটার নাম হচ্ছে আকবর নামা। এটা ফার্সি ভাষায় রচনা করেন। এই আকবর নামার হচ্ছে 3টা খণ্ড। প্রথম খণ্ডে তিনি হচ্ছে আকবর সিংহাসনে আরোহণের পূর্বে যারা যারা সিংহাসন চালাইছে তাদের একটা ইতিহাস বর্ণনা করছে। দ্বিতীয় খণ্ডে আকবরের দেশ শাসন আলোচনা করছে এবং তৃতীয় খণ্ডে আকবরের আইন কানুন নিয়ে আলোচনা করছে। তো এই তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে আইন ই আকবরী।
আবুল ফজল এই আকবরনামার 3য় খণ্ড আইনি আকবরীতে বলেন যে বঙ্গ শব্দটা তো এখানে আগে থেকেই আছে, আর এই অঞ্চলের জমিগুলো ছোট ছোট আল বা আইল দিয়ে বিভক্ত ছিল। এই বঙ্গর সঙ্গে আল বা আইল যুক্ত হয়ে বঙ্গাল শব্দটি গঠিত হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে বাঙালি বাংলার উৎপত্তি, এটা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। তো প্রাচীনকালে বঙ্গ এটা কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল, এটা জানা যায় বাঙালির ইতিহাস নামক গ্রন্থ থেকে। বাঙালির ইতিহাস নামক গ্রন্থ থেকে। এই গ্রন্থ রচয়িতা হচ্ছে নিহার রঞ্জন রায়। আবার কোথাও পাওয়া যায় যে বঙ্গ নামে হচ্ছে এক লোক ছিল আর তার অনেকগুলো সন্তান ছিল। আহাল মানে হচ্ছে সন্তান। তো এই বঙ্গ আর আহাল মিলে বঙ্গাহাল হয়েছে, সেখান থেকে হচ্ছে বাঙালের উৎপত্তি। তো এগুলো আমাদের দরকার নাই। তো পরবর্তীতে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আমরা হচ্ছে যখন 1204-এর পরের ইতিহাস শুরু করব তখন শামসুদ্দিন ইলিয়াস শাহ আসবে। উনি হচ্ছে এই বাংলা অঞ্চলের নাম দিয়েছিলেন মূল-ই বাংলা, বাংলা। মুলুক মানে দেশ আর বাংলা মানে বাংলা, অর্থাৎ বাংলাদেশ। তো যাই হোক, এই ছিল হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। তো এইভাবে আমরা ছোট ছোট টপিকস ধরে ধরে চেষ্টা করব শেষ করার। সবাই ভালো থাকবেন।